হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী টপিক, পর্যায় সারণী। এর আগে পর্যায় সারণী দুটো পার্টের ভিডিও আপলোড করা হয়েছিল। আজ 3 নম্বর পার্টে, অর্থাৎ এখানে টপিক 2 এর মৌলসমূহের ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ, আয়নীভবন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, যোজ্যতা, ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ক্ষমতা এবং তড়িৎ ঋণাত্মকতা প্রভৃতি সম্পর্কিত অনেকগুলি কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো তোমাদের পার্ট ভিডিওতে আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিও এবং চ্যানেলটিকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং পরিচিত গ্রুপে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর বলেছে নিম্নোক্ত কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? অপশানে তড়িৎ ঋণাত্মকতা, অপশন ডি পারমাণবিক ব্যাসার্ধ, অপশন সি তেজস্ক্রিয়তা এবং অপশন ডি আয়নীভবন শক্তি। এটা তোমার দেখার সাথে সাথে করে ফেলো। অপশন সি হবে উত্তর, তেজস্ক্রিয়তা। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত আয়নগুলিকে ব্যাসার্ধের নিম্নক্রমে সাজালে কি হয়? ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাতে বলেছে কাকে? এই আয়নগুলি কে কে আছে না H+, H- এবং Li+। তো এদের ব্যাসার্ধের ক্রম কি হবে? এদের মধ্যে সব থেকে কম বড় ব্যাসার্ধ কার হবে? আমরা জানি যখন অ্যানায়ন থাকে, অ্যানায়নের ব্যাসার্ধ জেনারেলি বেশি হয়। সব ক্ষেত্রে নয়, এখানে অ্যানায়ন সেম টাইপের অ্যানায়ন হলে তখন বেশি হবে। এখানে কি আছে? H- আছে, H- ব্যাসার্ধ সবার থেকে বড় হবে, তাই H- ব্যাসার্ধ সব থেকে বেশি। তারপরে H+ এবং Li+ মধ্যে কার ব্যাসার্ধ হবে? তার মধ্যে দেখো H+ এর কোনো ইলেকট্রন নেই এবং Li+ ইলেকট্রন আছে, অর্থাৎ কক্ষপথ আছে, অর্থাৎ এর ব্যাসার্ধ কি হবে? বড় হবে। কার থেকে? H+ এর থেকে। যদি H+ কোনো ইলেকট্রন নেই, তাই না, H+ এর ব্যাসার্ধ ছোট হবে। তারপরে ব্যাসার্ধ কার হবে? Li+ এর, তারপর হবে H+। এটা হচ্ছে উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নোক্ত মৌলগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সমান কোন জোড়টির? বলছে নিম্নোক্ত মৌলগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সমান কোন জোড়টির? অপশন এ গ্যালিয়াম অ্যালুমিনিয়াম, অপশন বিতে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, অপশন সিতে আছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এবং অপশন ডিতে আছে কে বি এবং বি। তো এই যে এরকম যদি কোশ্চেন বলো তোমাদের পারমাণবিক ব্যাসার্ধ সমান জোড় বললে তোমাদের দুটো টার্গেট। একটা টার্গেট কি? কর্ণ সম্পর্ক খুঁজে বের করা, এবং কর্ণ সম্পর্ক যদি না থাকে তোমাদের ব্যতিক্রমের কিছু জায়গা আছে, সেইগুলো আছে কিনা সেটা দেখা। ব্যতিক্রমের জায়গা কি আছে? যেমন হফনিয়াম এবং জার্কনিয়ামের দুজনই কি পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় এরকমই। তবে এখানে ক্ষেত্রে কি দেখতে হবে আমাকে, যে দেখো কারো কর্ণ সম্পর্ক নেই। কর্ণ সম্পর্ক কোনটা দেখা যায় না? বিই বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এর পরের পর্যায়ে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই কর্ণ সম্পর্ক কোনটা? গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড মৌলগুলোর মধ্যে কোনো একটা সম্পর্ক বর্তমান, এটা হলো কর্ণ সম্পর্ক। যাদের মধ্যে কর্ণ সম্পর্ক থাকে তাদের ব্যাসার্ধ সমান হয়, আমরা জানি। আর নেক্সট কার ব্যাসার্ধ সমান হয়? এখানে দেখো একটা অপশন আছে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম। অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম কি দুটোই কি পর্যায়ের মৌল? না, দুটোই হচ্ছে পিরিয়ড নম্বর কত? পিরিয়ড নম্বর 13 এলিমেন্ট। হ্যাঁ, 13 নম্বর পিরিয়ড গ্রুপে, 13 নম্বর পিরিয়ড নয়, 13 নম্বর গ্রুপের এলিমেন্ট ঠিক আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তো এই বোরন এবং গ্যালিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের দুজনের ব্যাসার্ধ একই রকম হয়ে যাবে, সমান হয়ে যায়। তার কারণ অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়ামে আসবো, তখন এরপরে যখন ইলেকট্রনগুলো এখানে আসবে, তো এখানে যে ব্লকটা হচ্ছে সেটা ডি ব্লক এলিমেন্ট থাকে, অর্থাৎ এখানে যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন ডি ব্লকে ঢোকে। আর যেহেতু ডি ব্লকের বেদন ক্ষমতা, ডি ব্লকের আবরণী ক্ষমতা অনেক কম, তাই ডি ব্লকের আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য ডি ব্লক শেষ কক্ষের ইলেকট্রনকে ভালো করে কি করতে পারে না? ভালো করে শেল করতে পারে না নিউক্লিয়াসের আধান থেকে। সেজন্য এর ব্যাসার্ধ কমে গিয়ে কার মতো হয়ে যায়? অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের ব্যাসার্ধ প্রায় সেম হয়ে যায়। যেহেতু এর কি ডি ব্লক, এর কি আছে? ডি এলিমেন্ট রয়েছে। ডি এলিমেন্ট থাকলে ডি ব্লকের ইলেকট্রন, ডি ইলেকট্রন রয়েছে, তাই ডি ইলেকট্রনের যেহেতু ভেদন ক্ষমতা কম, তাই এর ব্যাসার্ধ কম হয়। উত্তর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কি দেখে দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে O2 মাইনাস F মাইনাস Na প্লাস Mg2 প্লাস কি কে? O2 মাইনাস F মাইনাস Mg2 প্লাস আর Na প্লাস এদের ব্যাসার্ধের, আয়নীয় ব্যাসার্ধের ক্রম উল্লেখ করে দিয়েছে, দিয়ে বলেছে এর মধ্যে, তবে Na এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1.35। এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1.34। তারটা পরেরটা ব্যাসার্ধ কত আছে? 0.95।
তারপর একটা ব্যাসার্ধ দেওয়া আছে 0.66, ঠিক আছে। এগুলো ব্যাসার্ধ আস্তে আস্তে কমছে, কারণ কি এগুলো সময় ইলেকট্রনের বিশেষ, আর সময় ইলেকট্রনের বিশেষের ক্ষেত্রে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়। এগুলো সব অ্যাংস্ট্রম ইউনিটে দেওয়া আছে। আমরা কি জানি ক্যাটায়নের ক্ষেত্রে সম ইলেকট্রনীয় পিসিসের ক্ষেত্রে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয় এবং অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়, এবং ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার ব্যাসার্ধ তত ছোট হবে, এবং অ্যানায়নের চার্জ যত বাড়বে তার ব্যাসার্ধ তত বড় হবে। তো এখানে আমরা দেখে বোঝা যাচ্ছে ভ্যালুগুলো দেখে চেঞ্জ হচ্ছে মান, কিন্তু আমাদের কোশ্চেন দিয়েছে এদের কিন্তু কোনো সম্পর্ক দেয়নি, বলেছে তবে নিয়নের ব্যাসার্ধ কত হবে। এগুলো ব্যাসার্ধ যদি এরকম হয় তবে নিয়ন কি এর প্রত্যেকটা প্রোটন কতগুলো, প্রত্যেকটা ইলেকট্রন 10টা, প্রত্যেকের ইলেকট্রন 10টা। নিয়নেরও কি ইলেকট্রন কত থাকে, ইলেকট্রন থাকে 10টা। তো এই নিয়ন কি এদের সাথে সম ইলেকট্রনীয়, এবং নিয়নের নিউক্লিয়াসের প্রোটন থাকে 10টা। এবার নিউক্লিয়াসের প্রোটন যখন থাকে 10টা এবং এদের সাথে সম ইলেকট্রন যখন হয়ে যাচ্ছে, তখন আমাদের দেখতে হবে এদের ব্যাসার্ধ কী হবে। দেখা যায় যে এদের মধ্যে সবগুলো ব্যাসার্ধ কী ব্যাসার্ধ, এগুলো সব আয়নীয় ব্যাসার্ধ। কিন্তু নিয়নের ক্ষেত্রে কী ব্যাসার্ধ পাই আমরা, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। আর আমরা জানি আয়নীয় ব্যাসার্ধ থেকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বেশি হয়। আয়নীয় ব্যাসার্ধ থেকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কী হয়, বেশি হয়। তাই জন্য এর ব্যাসার্ধ কত হয়, নিয়নের ব্যাসার্ধ হবে দেখো ঠিক O2 মাইনাসের থেকে সামান্য বেশি, O2 মাইনাসের সামান্য বেশি 1.39 অ্যাংস্ট্রম। যেহেতু অপশানে 1.39 অ্যাংস্ট্রম খুব ক্লোজ আছে, কাছাকাছি, এবং এর থেকে একটু সামান্য বেশি, তাই উত্তর হবে আমাদের 1.39 অ্যাংস্ট্রম। মানে এর নিয়নের ব্যাসার্ধ O2 মাইনাসের থেকে কম হবে না, এর থেকে সামান্য বেশি হবে, কারণ এটা আয়নীয় ব্যাসার্ধ, আর এটা কী ব্যাসার্ধ, এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, যেটা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ জেনারেলি বড় হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলছে প্রদত্ত কোন আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ, প্রদত্ত কোনটির আয়নীয় ব্যাসার্ধ সর্বোচ্চ। তো আমাদের এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি, এখনই দেখো আগের কোশ্চেনে দেখলে আমরা কি জানি অ্যানায়নের যেগুলো কি সবগুলো কি সম ইলেকট্রন বিশেষ না, বিশেষ না। তোমরা যদি ভালো করে অপশনগুলো দেখো, অপশানে আছে Al3+, Mg2+, O2 মাইনাস আর F মাইনাস। এদের প্রত্যেকের প্রোটন কতগুলো, প্রথম হচ্ছে 13, 12, 8, 9, আর ইলেকট্রন কতগুলো 10, 10, 10, 10। এটা কি প্রত্যেকের সম ইলেকট্রন বিশেষ, এবং সম ইলেকট্রন বিশেষের ক্ষেত্রে আমরা কি জানি যে অ্যানায়নের ব্যাসার্ধ কি হয়, বড় হয়, ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। এবং অ্যানায়নের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াসের 8খানা প্রোটন আছে, আর মাথায় দুটো চার্জ, অর্থাৎ অ্যানায়ন হয়েছে, অ্যানায়নের মাথায় দুটো নেগেটিভ মানে দুটো ইলেকট্রন এক্সট্রা ঢুকেছে, এর ফলে এর ব্যাসার্ধ জেনারেলি সবার থেকে বেশি হবে। সবথেকে ব্যাসার্ধ বড় কার, বড় হচ্ছে O2 মাইনাসের। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 6 নম্বর কোশ্চেনে বলেছে যে O মাইনাস, O2 মাইনাস, F মাইনাস এবং F এর আকারের ক্রমে সাজাতে বলছে। কার O2 মাইনাস, O মাইনাস, F মাইনাস আর F এদের আকারের ক্রমে যখন আমরা সাজাতে বলেছে, তো আমাদের জানি কি, আমরা জেনারেলি জানি যে মাইনাস চার্জ যত বাড়বে, অর্থাৎ O2 মাইনাসের আকার সব থেকে বড় হবে, এর মধ্যে O2 মাইনাসের আকার সব থেকে বড়, তারপরে হবে O মাইনাসের আকার, তারপরে হবে কার F মাইনাসের আকার, তারপর হবে F এর আকার। F যেহেতু পরমাণু, আর এগুলো যেহেতু আয়ন, আর এগুলো যেহেতু অ্যানায়ন হওয়ার জন্য এদের আকার বেশি হবে, কারণ এদের দেখো ইলেকট্রন প্রায় সমানই সবার কি, এর ইলেকট্রন কতগুলো, এর আর ইলেকট্রন, এটার ক্ষেত্রে কত, এটা হচ্ছে 10টা, এর হচ্ছে 9টা, তবু এর আকার বড় হচ্ছে। এই দেখালো বোঝা গেলো, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 7 নম্বর কোশ্চেনে বলেছে যে নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটির ব্যাসার্ধ সর্বনিম্ন। তো নিম্নলিখিত ব্যাসার্ধের মধ্যে সব থেকে কম ব্যাসার্ধ কার হবে না, যেটি ক্যাটায়ন হবে এবং যার চার্জ বেশি হবে, কারণ সবগুলো কি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো হচ্ছে সম ইলেকট্রনের বিশেষ, অর্থাৎ এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান এবং প্রত্যেকের প্রোটন সংখ্যা আলাদা। তবে কার আকার সব থেকে ছোট হবে, যার নিউক্লিয়াসে প্রোটন বেশি আছে এবং যার মাথায় পজিটিভ চার্জ বেশি আছে। সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র Mg2+ এর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে অপশনের মধ্যে Mg2+ এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ Mg2+ এর ইলেকট্রন কতগুলো, এদের মধ্যে সব থেকে বেশি, অর্থাৎ এখানে যে 12টি প্রোটন আর ইলেকট্রন 10টি, ইলেকট্রন সবার সমান, সম ইলেকট্রনের বিশেষ। এই হলো ঘটনা, এর জন্য Mg2+ এর আকার কি হবে, সব থেকে ছোট। এটা তাই উত্তর Mg2+। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলেছে যে 8 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটির ব্যাসার্ধ সর্বনিম্ন। সরি, এটাই করা হলো। হ্যাঁ, সরি, এখানে কোশ্চেন মিস আছে, 7 নম্বর কোশ্চেনটা, এটা 8 নম্বর কোশ্চেন করা, তো 7 নম্বরটা দেখো এবার। 7 নম্বরটা কি বলেছে যে আয়নের ব্যাসার্ধের সঠিক ক্রম কি। আয়নের ব্যাসার্ধের সঠিক ক্রম কি, আমরা জানি অ্যানায়নের চার্জ যত বাড়ে তার ব্যাসার্ধ সব থেকে বেশি হয়, তাই সব থেকে বেশি হবে 4 মাইনাসের ব্যাসার্ধ সব থেকে বড়, তারপর হবে N3 মাইনাসের ব্যাসার্ধ, তারপর হবে O2 মাইনাসের ব্যাসার্ধ, তারপর হবে F মাইনাসের ব্যাসার্ধ। কারণ এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা আলাদা এবং নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা সেম। আর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সেম, নিউক্লিয়াসের প্রোটন আলাদা এবং বাইরে একক ইলেকট্রন আলাদা সেম হয়, যেহেতু ইউনিক। কারণ আমরা জানি অ্যানায়ন যখন হয় অ্যানায়নের আকার বড় হয়, তাই অ্যানায়নের আকার এটা সব থেকে বড়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন নম্বর 9
কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 9 বলেছে যে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কি? আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কি? একই জিনিস তোমরা পারবে, বড় বলতে পারছো না, একই জিনিস ও মাইনাস, এটা কি ব্যাসার্ধ বড় হয়, অ্যানায়ন যেহেতু আকার বড় হবে, আর ক্যাটায়নের আকার পরমাণু থেকে ছোট হবে। অ্যানায়ন আকার কি হয়, পরমাণু থেকে বড় হয় এবং ক্যাটায়ন আকার পরমাণু থেকে ছোট হয়। এটা হচ্ছে উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন নম্বর 10 কি বলেছে দেখো, আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কি? এটা সে একই আয়নীয় ব্যাসার্ধের ক্রম জানতে দিয়েছে। এগুলো কি আছে, প্রত্যেকটা সম ইলেকট্রনের পিসিস, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন সেম এবং নিউক্লিয়াসের প্রোটন আলাদা। নিউক্লিয়াসের প্রোটন যখন আলাদা হবে এবং ইলেকট্রন যখন সেম হবে, তখন আমাদের দেখতে হবে যদি অ্যানায়ন ক্যাটায়ন থাকে তাদের অ্যানায়নের ব্যাসার্ধ বড় হবে, ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হবে। তাহলে বোঝা গেল কি বললাম, অ্যানায়নের ব্যাসার্ধ কি হয়, বড় হয়, ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। এবং অ্যানায়নের চার্জ যত বাড়ে, অ্যানায়নের চার্জ যত বাড়বে তার ব্যাসার্ধ তত বড় হবে। এখান থেকে আমরা লিখতে পারি সব থেকে বড় ব্যাসার্ধ কার হবে, N3 মাইনাসের, তারপরে O2 মাইনাস, তারপরে F মাইনাস, তারপরে কে Na প্লাস, তারপর হচ্ছে Mg2 প্লাস। এ হচ্ছে তোমাদের উত্তর, অপশান এ ফলো করবে। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে নাইট্রোজেনের সমযোজী ব্যাসার্ধ 70 পিকোমিটার পিএম। নাইট্রোজেনের কি বলেছে, সমযোজী ব্যাসার্ধ। নাইট্রোজেন মানে কি, নাইট্রোজেন হচ্ছে N ট্রিপল বন্ড N, নাইট্রোজেন কি থাকে, ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং এর মান দিয়েছে কত, 70 পিকোমিটার, এটা দেওয়া আছে। এ জানতে চাইছে বোরনের সমযোজী ব্যাসার্ধ কত হবে, কার না, বোরনের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ কত হবে। এবার বোরনের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ কি হয়, এটা দেখো সমযোজী ত্রিবন্ধন, এটা কি সমযোজী ত্রিবন্ধন, আর বোরনের ক্ষেত্রে হয় সমযোজী এক বন্ধন। বোরন কি করে, সমযোজী এক বন্ধন তৈরি করে। আর আমরা জানি এক বন্ধনের দৈর্ঘ্য ত্রিবন্ধন দৈর্ঘ্য থেকে বেশি হয়। সমযোজী এক বন্ধন করে কে, বোরন। আর নাইট্রোজেন কি করে, সমযোজী ত্রিবন্ধন, ত্রিবন্ধনের দৈর্ঘ্য কি হয়, ছোট হয় এবং এক বন্ধনের দৈর্ঘ্য বড় হয়। তো এখানে অপশানে দেখো একটাই আছে ছোট থেকে বড়, 110 পিকোমিটার, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 12। কত নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি দিয়েছে ভালো করে পড়ো। 12 নম্বর কোশ্চেন দিয়েছে যে মৌলের 3 প্রকার পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কি? মৌলের যে 3 প্রকার পারমাণবিক ব্যাসার্ধ হয় তাদের মধ্যে সব থেকে সঠিক ক্রম কোনটা? 3 প্রকার কি কি হয় মৌলের সমযোজী ব্যাসার্ধ? একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, 3 প্রকার ব্যাসার্ধের মধ্যে একটা কি, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আর দুটো কি কি, একটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, আর একটা কি ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আর কি ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। এই তো 3 প্রকার ব্যাসার্ধ। এবার এই 3 প্রকার ব্যাসার্ধের মধ্যে সব থেকে বড় কোন ব্যাসার্ধ হয়? সব থেকে বড় হয় ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, কারণ এদের মধ্যে কোনো ধরনের বন্ডই নেই না, সেজন্য এটাকে সব থেকে বড় কে হবে, ভ্যান ডার, এটা ড, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সব থেকে বড়। তারপরে কার ব্যাসার্ধ হবে, তারপরে সমযোজী ব্যাসার্ধ, তারপরে ধাতব ব্যাসার্ধ, তারপরে হয় সমযোজী ব্যাসার্ধ। তো কি ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। তোমাদের এখানে মনে হতে পারে যে সমযোজী ব্যাসার্ধ বেশি, ধাতব ব্যাসার্ধ ছোট। ধাতব ব্যাসার্ধ ধাতুর মধ্যে থাকে। ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে কি ঘটে, ধাতব ব্যাসার্ধে একটা পরমাণু শেষ হয়, তারপরে আর দ্বিতীয় পরমাণু শুরু হয়। আর সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, তোমরা জানো, শেষ কক্ষে ইলেকট্রনগুলো ওভারল্যাপ ঘটায়। এবার ওভারল্যাপ ঘটছে যখন, তার মানে কি সামান্যতম অংশগুলো যেন নিজেদের মধ্যে ঢুকে আসে। সামান্য অংশ হলেও দুটো মৌলের কিছু পরিমাণ নিজেদের মধ্যে ঢুকে আসে। এর জন্য কি হয়, এর জন্য এর ব্যাসার্ধ সব থেকে ছোট হয়। এই হচ্ছে আমাদের ক্রম, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো ভালো করে। 13 নম্বর কোশ্চেন বলেছে যে F মাইনাস এবং O2 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে 1.33 অ্যাংস্ট্রম এবং 1.4 অ্যাংস্ট্রম। আর বলছে F মাইনাসের ব্যাসার্ধ কত বলছে, 1.33 অ্যাংস্ট্রম, আর O2 মাইনাসের ব্যাসার্ধ কি বলেছে, 1.4 অ্যাংস্ট্রম। দুটো জিনিস দেওয়া আছে। এ বলছে N পরমাণুর সমযোজী ব্যাসার্ধ কত বলেছে। আবার N পরমাণু সমযোজী ব্যাসার্ধ দেওয়া আছে কত, N পরমাণু সমযোজী ব্যাসার্ধ দেওয়া আছে 0.74 অ্যাংস্ট্রম। এবার বলেছে যে N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক হবে। N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক হবে। অপশান নিতে বলছে N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ O2 মাইনাস এবং F2 মাইনাসের থেকে কম কিন্তু N পরমাণুর থেকে বেশি। অপশানে বলছে N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ F মাইনাস ও N এর থেকে বেশি এবং O2 মাইনাসের থেকে কম। অপশান সিতে বলেছে N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ O2 মাইনাস এবং F মাইনাসের থেকে বেশি, এবং অপশান ডিতে বলছে N3 মাইনাসের আয়নীয় ব্যাসার্ধ F মাইনাস ও N পরমাণু থেকে কম হয়। এটাই হয়েছিল দেখো জয়েন্টে JEE মেন্স 2021
জুলাইয়ের 2021 জয়েন্ট মেন্স যেই মেন্স এটা দিয়েছিল। কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু অতটা তোমাদের এইসব পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে ভাবার দরকার নেই, মানে ব্যাসার্ধ ভ্যালু তোমার জানার দরকার নেই, ভ্যালু ছাড়াই তো অঙ্কটা কোশ্চেনটা অ্যাটেন্ড করা যায়। এখানে দেখো বলেছে যে ও এফ মাইনাসের ব্যাসার্ধ দেওয়া আছে, O2 মাইনাসের ব্যাসার্ধ দেওয়া আছে, বলে দিয়েছে N3 মাইনাসের ব্যাসার্ধ কী হবে। N3 মাইনাসের ব্যাসার্ধ এই দুটো থেকে বেশি হবে না কম হবে না কার থেকে বেশি কার থেকে কম, এই হচ্ছে অপশান। তো কী হবে, N3 মাইনাসের ব্যাসার্ধ কী হবে, এই দুটো মাইনাস থেকে বেশি হবে না কম হবে। দেখো এই দুটোই কি, এই তিনটে N3 মাইনাস, F মাইনাস, O2 মাইনাস, তিনটের প্রোটন কতগুলো, এর প্রোটন থাকে 7খানা প্রোটন, এর প্রত্যেকটার প্রোটন কত, এর হচ্ছে 7খানা, এর হচ্ছে 9খানা, এর 8টা প্রোটন। এর ইলেকট্রন কতগুলো, দেখো ইলেকট্রন আছে 10টা, ইলেকট্রন 10টা, অর্থাৎ এর কি আইসোইলেকট্রনিক পিসিস বা সম ইলেকট্রনিক পিসিস। সম ইলেকট্রনিক পিসিসের ক্ষেত্রে তোমরা জানো অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয় এবং যে অ্যানায়নের চার্জ যত বেশি হয় তার আকার তত বেশি হয়, অর্থাৎ সেই ব্যাসার্ধের ক্ষেত্রে সেই পরমাণু সেই ইলেকট্রনটি শেষ কক্ষের যে ইলেকট্রনটি সেটি নিউক্লিয়াসের থেকে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকার জন্য এর ব্যাসার্ধ বড় হয়। তাই N3 মাইনাসের আকার কী হবে, এই দুটোর থেকে বেশি হবে, ইন্ডিভিজুয়াল এই দুটোর থেকে N3 মাইনাসের আকার কী হবে, বেশি হবে। উত্তর আসছে আমাদের কি, উত্তর হবে অপশান সি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, ভুল বক্তব্যটি হলো অপশান এতেই বলেছে আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে ক্যাটায়নের ভুল বক্তব্য কোনটি, হ্যাঁ ভুল বক্তব্য মানে ভুল কোনটি বলেছে, অপশান ABCD করে দিয়েছে, ভুল তোমাকে চিহ্নিত করতে হবে। বলেছে অপশান এতে কি দিয়েছে, আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে ক্যাটায়নের ধনাত্মক আধান যত কম হবে আয়নের ব্যাসার্ধ তত কমবে। অপশান বিতে বলেছে আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে অ্যানায়নের ঋণাত্মক আধান যত বাড়বে আয়নের ব্যাসার্ধ তত বাড়বে। অপশান সিতে বলছে পর্যায় সারণীর উপর থেকে নিচে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমে বৃদ্ধি পায়। অপশান ডি বলেছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের বাম দিকে থেকে ডান দিকে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমে হ্রাস পায়, ক্রমে কি হয়, হ্রাস পায়। এই হচ্ছে তোমাদের চারটে অপশান, যে বলেছে কোনটি ভুল বক্তব্য। ভুল বক্তব্য কি দেখো আমাদের এখান থেকে বুঝতে পারছি অপশান এটা হবে ভুল। অপশান এতে কি বলেছেন না, আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিক মানে কি যাদের ইলেকট্রন সংখ্যা সমান, তাদের ক্ষেত্রে বলছে ক্যাটায়নের ধনাত্মক আধান যত কম হবে তার ব্যাসার্ধ তত বড় হবে, তাই বলেছে তার ব্যাসার্ধ তত কমবে। বলছে ক্যাটায়নের ধনাত্মক আধান যত কম হবে, বলেছে দেখো যত কম হবে তার আয়নের ব্যাসার্ধ তত কমবে, এটা কি ঠিক না, এটা ঠিক নয়। বলছে ক্যাটায়নের ধনাত্মক আধান যত কম হবে, মানে ক্যাটায়ন যদি আমরা 2-3টে ক্যাটায়ন তুলনা করি Na+, Mg2+, আর Al3+, এই তিনটাই কি ক্যাটায়ন, এই তিনটে কি সম ইলেকট্রনের বিশেষ না, দেখো প্রত্যেকের ইলেকট্রন কতগুলো 10টা করে ইলেকট্রন আছে, এগুলো ইলেকট্রন প্রত্যেকের ইলেকট্রন 10টা। এবার এদের ক্ষেত্রে বলেছে যার ক্যাটায়নের আধান সব থেকে কম তার আকার সব থেকে কম, এটা কি ঠিক না, এটা ঠিক না। এদের আকার সব থেকে কম কার, Al3+ এর আকার সব থেকে কম, তারপরে হয় Mg2+ এর, তারপরে হয় Na+ এর, অর্থাৎ প্লাসের মান যত বাড়বে তার আকার, প্লাসের মান যত কমবে তার আকার বড় হবে, বাড়বে। তার মধ্যে ভুল বিবৃতি হবে অপশান এ হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, 15 নম্বর কোশ্চেনে বলেছে যে K+ এবং Cl- আয়ন পরস্পর আইসোইলেকট্রনিক হয় এদের ব্যাসার্ধ কি হবে। K+ এবং Cl- দুটো পরস্পর যেহেতু আইসোইলেকট্রনিক তাই আমরা বলতে পারি যে Cl- এর ব্যাসার্ধ K+ থেকে বেশি হবে, এটাই তো বলতে পারি আমরা। কি বলছে, K+ এর ব্যাসার্ধ Cl- থেকে কম হবে, অর্থাৎ বা K+ এর ব্যাসার্ধ Cl- থেকে কম, অর্থাৎ Cl- এর ব্যাসার্ধ K+ থেকে বেশি, এটা হচ্ছে উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 16, কত নম্বর কোশ্চেন হচ্ছে 16 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, বলেছে যে কোন সেটটি আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রন সমান কার হবে এর মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে ওই লিথিয়াম এর মধ্যে হবে না, কারণ এটা সব আছে N3- আছে, Mg2+, O2- আমাদের 10টা করে ইলেকট্রন থাকে, 10টা করে ইলেকট্রন এদের কাজ সেট হচ্ছে অপশান দেখো বি হচ্ছে, প্রত্যেকে 10টা করে ইলেকট্রন আছে, প্রত্যেকে 10টা করে ইলেকট্রন আছে অপশান বিতে, তাই উত্তর হবে আমাদের অপশান বি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 17 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 17 কি বলেছে আবরণী প্রভাব লক্ষ্য করা যায় না, এদের মধ্যে কার ক্ষেত্রে আবরণী প্রভাব লক্ষ্য করা যায় না, এদের মধ্যে আবরণী প্রভাব লক্ষ্য করা যায় কার ক্ষেত্রে, দেখো আবরণী প্রভাব লক্ষ্য করা যাবে কার ক্ষেত্রে, যাদের অন্তত 2 নম্বর ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় কক্ষপথ রয়েছে, 2 নম্বর ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে আবরণী প্রভাব লক্ষ্য করা যাবে। প্রথম কক্ষপথের ক্ষেত্রে কোনো আবরণী প্রভাব লক্ষ্য করা যাবে না, কারণ
প্রথম কক্ষে ইলেকট্রন মানে ওটাই তো ইলেকট্রন, ওর ভিতরে তার কেউ নেই। যখন দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে বলো তখন দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে প্রথম কক্ষের ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষকে নিউক্লিয়াস থেকে ঢেকে রাখবে, নিউক্লিয়াসকে দ্বিতীয় কক্ষের কাছ থেকে ঢেকে রাখবে। সেজন্য দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় কক্ষের ক্ষেত্রে আবরণীয় প্রভাব দেখা যায়। এদের প্রত্যেকটার ক্ষেত্রে অপশান যেগুলো আছে, অপশান এতে আছে কি এইসি প্লাস, অপশান বিতে কি আছে Li2+, আর অপশান সিতে আছে Be3+। প্রত্যেকটা দেখো ওয়ান ইলেকট্রন সিস্টেম, প্রত্যেকটা কত ইলেকট্রন সিস্টেম, ওয়ান ইলেকট্রন সিস্টেম। যেহেতু প্রত্যেকটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, তাই এদের মধ্যে কারোরই কি নাই আবরণ ক্ষমতা নেই। তো উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, অল, মানে সবগুলো। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে এসপিডিএফ এর আবরণী ক্ষমতার ক্রম কি হয়। তোমরা সকলে জানো এস এর আবরণী শব্দই বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এইরকম আবরণী ক্ষমতা হওয়ার মেন কারণ হচ্ছে এদের আকার। এদের আকার হচ্ছে এর মেন কারণ। কারণ কি, এস এর আকার আমরা কি জানি স্ফেরিক্যাল, অর্থাৎ গোলাকার, অর্থাৎ নিউক্লিয়াসকে চারিদিক দিয়ে ঘিরে রাখে। এস হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে রাখে। পি কি করে নিউক্লিয়াসের যে কোনো দুদিকে ঘিরে রাখে। ডি কি করে নিউক্লিয়াসের চারদিক দিয়ে ঘিরে রাখে, চারদিকে কিন্তু ওরা দূরে দূরে চলে যায়। সেজন্য কি হয়, ডি এর ক্ষেত্রে পি এর থেকে ডি এর কম হয়, এবং এফের ক্ষেত্রে সেটা আরও দূরে দূরে চলে যায়। সেজন্য এটি আবরণী প্রভাব সব থেকে কম হয়। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর। 19 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে জলীয় দ্রবণের নিম্নোক্ত আয়নগুলির আয়নীয় সচলতার সঠিক ক্রম কি। এটা তোমরা কোথায় পাবে, এটা এস ব্লক মধ্যে পাবে, কারণ এগুলো প্রত্যেকটা দেখো এস ব্লক এলিমেন্ট দেওয়া আছে, সরি এস ব্লকের গ্রুপ 1 দেওয়া আছে। তো এস ব্লক গ্রুপ 1 যখন করবে এই কোশ্চেনটা ওখানেও দেখতে পাবে তোমরা, যে বলেছে দেখো আয়নীয় সচলতার সঠিক ক্রম। তো আয়নীয় সচলতার ক্রমে যদি আমাদের যে আয়নগুলো দেওয়া আছে সেই আয়নগুলোর আকারের উপর নির্ভর করবে। অর্থাৎ আয়নীয় সচলতা নির্ভর করে কে, আয়নীয় সচলতা, আয়নীয় সচলতা, সচলতা ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি আকার, কার উপরে নির্ভর করবে, তার আকারের উপর নির্ভর করবে আয়নীয় সচলতা। অর্থাৎ যার আকার যত ডিরেক্টলি ওয়ান বাই আকার, অর্থাৎ যার আকার যত ছোট হবে তার আয়নীয় সচলতা তত বেশি হবে, এবং যার আকার যত বড় হবে তার আয়নীয় সচলতা কত কম হবে। এদের আকারের ক্রম কি তোমরা জেনারেলি জানো, এদের আকারের ক্রম হচ্ছে এলআই প্লাসের আকার সব থেকে ছোট, তারপরে তারপরে কি আসে না, তারপরে আসে কে প্লাস, এনএ প্লাস, তারপরে আসে কে প্লাস, কে প্লাস পরে কি আসে আরবি প্লাস। এগুলো তো থাকে। এরকম হচ্ছে এদের এই কী রকম, এটা হচ্ছে আকারের ক্রম। কখন এটা যখন এটা মুক্ত অবস্থায় থাকবে, কিন্তু যখন আমরা আয়নীয় সচলতা চেক করবো তখন তাদের কী রূপে চেক করবো, তখন তাদের আমরা জেনারেলি আয়নীয় সচলতা দেখি কি, সে জলীয় মাধ্যমে দেখি, জলীয় মাধ্যমে আয়নীয় সচলতা দেখা হয়। জলীয় মাধ্যমে আয়নীয় সচলতা দেখলে কি হবে, এরা এই আয়নগুলো যখন আমরা জলে দেওয়া হবে, এই আয়নগুলোকে যখন জলে দেওয়া হবে এই আয়নগুলো কী হয়ে যাবে, হাইড্রেটেড হয়ে যাবে। কী হয়ে যাবে, হাইড্রেটেড মানে জলযোজিত অবস্থায় চলে যাবে। এই জলযোজিত অবস্থায় চলে যাবে মানে এই আয়নগুলোর চারপাশে জল দ্বারা ঘিরে যাবে। কী হবে, জল দ্বারা ঘিরে যাবে। এদের ক্ষেত্রে তো জল দ্বারা ঘিরবে কে বা হাইড্রেটেড কে হিসাবে, এবার হাইড্রেশন সব থেকে বেশি নির্ভর করে তাদের আকারের উপরে। অর্থাৎ যার আকার যত ছোট সে তত বেশি হাইড্রেটেড হবে। যেহেতু এলআই প্লাসের আকার সব থেকে ছোট, তাই এলআই প্লাস জলের মাধ্যমে সব থেকে বেশি পরিমাণে হাইড্রেটেড হবে। অর্থাৎ এলআই প্লাস যখন অ্যাকোয়াস স্টেটে যাবে তখন তার মানে আপেক্ষিক আকার সব থেকে কী হবে, বড় হবে। তারপর হবে এনএ প্লাস যখন হাইড্রেটেড অবস্থায় থাকে, তারপরে আসবে কি, তারপরে হবে কে প্লাস যখন হাইড্রেটেড অবস্থায় থাকবে, আর তারপরে আরবি প্লাস যখন হাইড্রেটেড অবস্থায় থাকবে। অর্থাৎ হাইড্রেটেড অবস্থায় কী পেলাম আমরা, হাইড্রেটেড অবস্থায় আরবি প্লাসের আরবি প্লাস যখন অ্যাকোয়াস স্টেটে থাকবে তখন তার ব্যাসার্ধ মানে আকার এগুলো থেকে সবার থেকে কম হচ্ছে আরবি প্লাসের, কিন্তু নর্মাল অবস্থায় সব থেকে বেশি। তো আরবি প্লাসের আকার যেহেতু কম হাইড্রেটেড অবস্থায়, তাই এর আয়নীয় সচলতা সর্বাধিক। এতে আয়নীয় সচলতার ক্রম আমাদের কী হবে, সঠিক ক্রম, এর উল্টোটা। এটা কি, এটা হচ্ছে আকারের ক্রম, এটা কখন হাইড্রেটেড অবস্থায় আকারের ক্রম। এবার যখন এত আয়নীয় সচলতার ক্রম কি আসলো, এখান থেকে ক্রম কি আসবে না, আরবি প্লাসের সব থেকে বেশি, মানে উল্টে দিলে হয়ে গেল না, এলআই প্লাসের মানে আরবি প্লাসের সব থেকে বেশি, তারপরে কে প্লাস, তারপরে কি এনএ প্লাস, তারপরে হচ্ছে এলআই প্লাস। এই হচ্ছে উত্তর আমাদের। অপশান কোনটা, অপশান হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো। 20 নম্বর প্রশ্নে বলেছে যে কোন আয়নটির ধ্রুবায়ন ক্ষমতা সর্বাধিক। এই যে কোশ্চেনগুলো দিয়েছে এর মধ্যে আয়নটির ধ্রুবায়ন ক্ষমতা সর্বাধিক, ধ্রুবায়ন ক্ষমতা কার উপরে নির্ভর করে। তোমরা যখন ফ্যাজান্সের রুল পড়েছিলে, ফ্যাজান্স রুল 4 নম্বর চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে রয়েছে, সেখানে ফ্যাজান্স রুলে কী বলেছিলে, যদি আয়নের কী হয় আকার, পোলারাইজেশন ক্ষমতা কার উপর নির্ভর করে, ধ্রুবায়ন ক্ষমতা নির্ভর করে কার উপরে, নির্ভর করে না ভ্যারিজিয়াস চার্জ বাই আকার। এটা কি, এটা হচ্ছে ক্যাটায়ন। হ্যাঁ, যে পোলারাইজেশন ক্ষমতা কার হয়, ক্যাটায়ন পোলারাইজেশন ক্ষমতা দেখায়।
তাই ক্যাটায়নের পোলারাইজিং ক্ষমতার এককে চার্জ বাই আকার, অর্থাৎ চার্জ যত বাড়বে তার পোলারাইজেশন ক্ষমতা তত বাড়বে, এবং আকার যখন ছোট হবে তার পোলারাইজেশন ক্ষমতা তত বেশি হবে। তো এদের মধ্যে এই যে অপশনগুলো রয়েছে Na প্লাস, Mg2 প্লাস, Li প্লাস এবং Si4 প্লাস, এদের মধ্যে আকার সব থেকে ছোট হয় কার? Si4 প্লাসের আকার ছোট এবং আধান সব থেকে বেশি, তাই এর পোলারাইজেশন সব থেকে বেশি হবে, বা পোলারাইজিং পাওয়ার এর সব থেকে বেশি। উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন কত? কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে মৌলের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? আমরা জানি ধাতব ধর্ম পর্যায় সারণীতে পর্যায় গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে বেশি হয়, এবং এখানে যে অপশনগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা প্রত্যেকে গ্রুপ 1 মৌল, এবং গ্রুপ 1 মৌল রুবিডিয়াম সবার নিচে রয়েছে, তাই রুবিডিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি। অপশন ডি, রুবিডিয়াম। রুবিডিয়াম হবে উত্তর আমার। নেক্সট কোশ্চেন নম্বর 22 কি বলেছে? বলেছে যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এর কারণ কি? যখন গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো আমরা তখন ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এর কারণ কি? অপশানে বলেছে নিউক্লিয় আধান বৃদ্ধি পাওয়া, অপশান বিতে বলেছে আবরণীয় প্রভাব বৃদ্ধি পাওয়া, এবং অপশান সিতে বলেছে এ ও বি উভয়ই, এবং অপশান ডি বলেছে কোনোটাই নয়। যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তার মেন কারণ হচ্ছে অপশান এ, নিউক্লিয় আধান বৃদ্ধি পাওয়া এবং তার আবরণীয় প্রভাব বৃদ্ধি পাওয়া। এতে দুটো কারণ, তাই অপশান হবে সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 23। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 23 কি বলেছে? দেখো সঠিক বক্তব্যগুলি চিহ্নিত করতে বলেছে। এখানে 4টে কোশ্চেন দেওয়া আছে, এদের মধ্যে 4টে বিবৃতি দেওয়া আছে। 4টে বিবৃতির মধ্যে সঠিক বিবৃতি কোনগুলো সেটা চিহ্নিত করতে হবে। অপশান বিবৃতি 1-এ কি দিয়েছে, মানে স্টেটমেন্ট 1-এ কি দিয়েছে? 1 নম্বরে বলেছে যে দেখো জ্ঞাত মৌলগুলির প্রায়, মানে জ্ঞাত মৌল মানে আমরা পর্যায় সারণীর যতগুলি মৌল সম্পর্কে জানি তার প্রায় 78% হলো ধাতু, এবং এরা পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে। এটা তো ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক। এরা কি? দেখো পর্যায় সারণীতে যেগুলো ধাতু কী কী আছে? পর্যায় সারণীতে এস ব্লক ধাতু হয়, তারপরে কী ব্লক? ডি ব্লক ধাতু হয়, তারপরে এফ ব্লক ধাতু হয়। এস ব্লকের মধ্যে কে কে থাকে? এস ব্লকের মধ্যে থাকে মোটামুটি তোমার 12টা এলিমেন্ট, ডি ব্লকে থাকে কতগুলো? 30টা এলিমেন্ট, এবং এফ ব্লকে থাকে 28টা এলিমেন্ট। তা কতগুলো হলো? 58, 58 আর 12, 58, 60, 70। যে 70টা হলো এর সাথে এখনও যুক্ত হয় কারা? না, এর সাথে যুক্ত হয় গ্রুপ 13-র কিছু মৌল। গ্রুপ 13 কে কে থাকে? গ্রুপ 13-এর মধ্যে থাকে না বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরা কি ধাতু। 73, 75, প্রায় 75টা হয়ে যাচ্ছে, মানে কত 75-80টার মতো হয়ে যাচ্ছে কি শুধুমাত্র ধাতু, তাই 78% ধাতু পেয়ে যাচ্ছে আমরা। এছাড়া আরও কিছু ধাতু রয়েছে, এগুলো কত পার্সেন্ট? কতগুলো? এগুলো সবগুলো ধাতু, তাই জন্য 78% ধাতু, তাই অপশান স্টেটমেন্ট 1 কি এটা ঠিক হবে। 23 নম্বর কোশ্চেনের 2 নম্বর স্টেটমেন্ট দেখো কী বলেছে। 2 নম্বর স্টেটমেন্টে বলেছে যে বেশিরভাগ অধাতব কঠিনগুলি ভঙ্গুর হয় এবং এরা নমনীয় ও প্রসারণযোগ্য হয় না। তো কী বলছে? বেশিরভাগ অধাতব কঠিন, যেগুলো অধাতব কঠিন হয় সেগুলো কী হয়? ভঙ্গুর হয়। অধাতব কঠিন ভঙ্গুর হয় এবং নমনীয় এবং প্রসারণযোগ্য হয় না, এটাও ঠিক। 3 নম্বর স্টেটমেন্টে কী দিয়েছে? বলেছে শ্রেণী বরাবর উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এটাও তো ঠিক। উপর থেকে নিচে হয়, শ্রেণী বরাবর উপর থেকে যখন নিচে নামবো ধাতব ধর্ম বাড়বে। নেক্সট 4 নম্বর স্টেটমেন্ট কী দিয়েছে? দেখো 4 নম্বর স্টেটমেন্ট বলেছে যে পর্যায় বরাবর মানে বাম থেকে ডানে যদি আমরা যেতে চাই তবে অধাতব ধর্ম হ্রাস পায়, এটা হচ্ছে মিথ্যা। পর্যায় বরাবর বাম থেকে যদি ডানে যায় অধাতব ধর্ম বাড়ে, এটা হচ্ছে মিথ্যা। তার মধ্যে উত্তর কী আসলো? 23 নম্বর কোশ্চেনের উত্তর আসলো 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর স্টেটমেন্ট এবং 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে ঠিক। 3 নম্বর স্টেটমেন্ট ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 24। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 24। কি বলছে? বিজারণ ধর্মের হ্রাসের সঠিক ক্রমটি কী? কিসের? না বিজারণ ধর্ম হ্রাসের সঠিক ক্রম জানতে চেয়েছে। বিজারণ ধর্ম মানে কি? বিজারণ ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, অর্থাৎ যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি তার বিজারণ ধর্ম বেশি। তো এই যে এর মধ্যে সব থেকে বেশি কে ইলেকট্রন ত্যাগ করতে পারে? আই মাইনাস, যেহেতু আই মাইনাসের আকার অনেক বড়। আই মাইনাসের আকার বড় হওয়ার জন্য আই মাইনাসের নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষের যে ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে আকর্ষণ বল অনেক দুর্বল হয়। অনেক দুর্বল হওয়ার জন্য আই মাইনাস খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাই আই মাইনাসের বিয়োজন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হবে বিআর মাইনাস, তারপরে হবে কি সিএল মাইনাস, এবং এফ মাইনাসের বিয়োজন ক্ষমতা সব থেকে কম, অর্থাৎ এফ মাইনাস কি চায় না? ইলেকট্রন ছাড়তে চায় না, কারণ এবার তড়িৎ বেশি, সেজন্য এবার আকার ছোট তড়িৎ বেশি, সেজন্য এর কি ইলেকট্রন ছাড়তে চায় না, তাই এর বিজারণ ক্ষমতার ক্রম গেল। এটা হচ্ছে আমাদের বিজারণ ক্ষমতার ক্রম, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 25 কি বলেছে? 25 বলছে কোন ক্ষার ধাতুটির বিজারণ ধর্ম সর্বাধিক?
এখানে যে ক্ষারধাতু রয়েছে তাদের মধ্যে সব থেকে কার বিজনন ধর্ম সব থেকে বেশি হবে? তাই বিজনন ধর্ম সব থেকে বেশি কার হবে না? যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা সব থেকে বেশি তার বিজনন ধর্ম সব থেকে বেশি। এখনই দেখলাম আমরা কি ফেলতে এলাম যে কার বিজনন ক্ষমতা সব থেকে বেশি হবে না? যার ইলেকট্রন ত্যাগের প্রবণতা সব থেকে বেশি হবে তার কি হবে? বিজনন ধর্ম বেশি হবে না? এবার বেশি বেশি হবে। এখানে যে এগুলো দেওয়া আছে অর্থাৎ অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা যে ক্ষারধাতু গ্রুপ 1 ক্ষারধাতু এবং গ্রুপ 1 ক্ষারধাতুর ক্ষেত্রে বিজনন ক্ষমতা আমরা কি জানি? যখন উপর থেকে নিচে নামবে বিজনন ক্ষমতা কি হবে? বাড়বে। বিজনন ক্ষমতা কি হবে? বাড়বে। বিজনন ক্ষমতা কারণ বলতে পারবে? কারণ হচ্ছে উপর থেকে যখন নিচে নামবো আমরা, তো উপর থেকে যখন নিচে নামবে তাদের আয়নাইজেশন শক্তি কমবে। আয়নন শক্তি কম মানে কি? আয়নন শক্তি কম মানে সেটি খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই উপর থেকে নিচে নামলে বিজনন ক্ষমতা বাড়ে। তাই এদের মধ্যে সবার নিচে কি আছে না? সবার নিচে আছে রুবিডিয়াম আরবি। তাই উত্তর হবে আমাদের আরবি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 26। 26 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 26 নম্বর কোশ্চেনে দিয়েছে যে ও NOFCl NOFCl এই তো NaOFCl মানে N নাইট্রোজেন ও অক্সিজেন, F হচ্ছে ফ্লোরিন এবং Cl হচ্ছে ক্লোরিন। এর জারণ ধর্মের ভিত্তিতে রাসায়নিক সক্রিয়তার সঠিক ক্রমটি কি হবে? জারণ ধর্মের ভিত্তিতে। এবার জারণ ধর্ম কাকে বলে জানি? যারা ইলেকট্রন খুব সহজে গ্রহণ করতে পারে তাকে জারণ ধর্ম বলা হয়। জারণ ধর্ম কাকে বলে? যে খুব সহজে কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার জারণ ধর্ম বেশি হবে। তো জারণ ক্ষমতা ক্রম কার কার মধ্যে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে বলেছে। তো দেখো আমরা কি জানি? জারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বাড়ে এবং উপর থেকে নিচে কি হয়? কমে। কি পেলাম আমরা? বা জারণ ক্ষমতা, এটা কি জারণ ধর্ম বলছি আমি। জারণ ধর্ম কথা হচ্ছে যার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি সেই জারণ ধর্ম বেশি শো করবে। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি হয়? অধাতু আসে, অর্থাৎ অধাতু আসে এবং তার সাথে সাথে লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ সে কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে খুব সহজেই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। তাই বাম থেকে ডানে গেলে কি হয়? জারণ ক্ষমতা বাড়ে, উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা কমে। তো এখানে আমাদের যে অপশনগুলো আছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর তার নিচে আছে ক্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং তার নিচে আছে ক্লোরিন। তাই বাম থেকে ডানে গেলে কি হবে? জারণ ক্ষমতা বাড়বে, অর্থাৎ সব থেকে বেশি হবে কার? এফের। তারপরে এফের থেকে হবে অক্সিজেনের কম এবং সিএল এর কম। এবার তোমাকে কনসিডার করতে হবে সিএল এর বেশি কম না অক্সিজেনের বেশি কম। সিএল এর বেশি কম হবে না অক্সিজেনের বেশি কম হবে, এটা তোমাকে কনসিডার করতে হবে। এই দুটোর মধ্যে কার আগে হবে? অক্সিজেন আগে না ফ্লোরিন আগে? অক্সিজেন আগে না ক্লোরিন আগে? দেখা যায় জারণ ক্ষমতা অনুসারে কার জারণ ক্ষমতা কম হয় বেশি হয়? এই দুটোর মধ্যে অক্সিজেনের জারণ ক্ষমতা বেশি হয়, তারপরে হয় সিএল এর। ঠিক আছে, তারপরে হয় সিএল এর জারণ ক্ষমতা দেখলে। তারপরে হবে নাইট্রোজেন। এই হচ্ছে আমাদের উত্তর। অপশন কোনটা ম্যাচ করছে এখানে? অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নম্বর 27। 27 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 27 নম্বর কোশ্চেনে দিয়েছে যে প্রদত্ত কোনটি উত্তম জারক? উত্তম জারক মানে কি? জারক কারা? যারা ইলেকট্রন বর্জন করতে পারে তারা জারক হয়। ইলেকট্রন যারা গ্রহণ করে, ইলেকট্রন যারা গ্রহণ করে। জারককে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রাহক। তো এই যে অপশনগুলো আছে এর মধ্যে সব থেকে দ্রুত বা ভালো ইলেকট্রন গ্রাহককে? এর থেকে সব থেকে দ্রুত ভালো ইলেকট্রন হচ্ছে Pb4+। কারণ Pb4+ স্টেটে সুস্থিত নয়। সে কি চায়? সে দুটো ইলেকট্রন নিতে চায়। সে মিডিয়াম থেকে কি চায়? দুটো ইলেকট্রন নিয়ে Pb2+ তৈরি করতে। কারণ এর নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেখা যায়। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেখার জন্য Pb+4 অপেক্ষা Pb+2 অপেক্ষায় বেশি সুস্থিত হয়। তাই Pb4 দুটো ইলেকট্রন নিয়ে খুব সহজেই Pb2+ চলে আসতে পারে। তাই সব থেকে উত্তম জারক কে হবে মধ্যে Pb4+। নেক্সট কোশ্চেন নম্বর 28। 28 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 28 দেখো বলেছে যে হ্যালোজেন মৌলগুলির জারণ ধর্মের সঠিক ক্রম কি? হ্যালোজেনের জারণ ধর্মের সঠিক ক্রম মানে হ্যালোজেন মৌলগুলো কি কি আছে আমরা জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন কি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পটাশিয়াম তো এইভাবে থাকে। এবার আমরা কি জানি? জারণ ধর্ম উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। নিচে হ্রাস পায়, তাই ক্রম কি হবে? এফ এর সব থেকে বেশি, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশন এ। নেক্সট কোশ্চেন নম্বর 29। 29 নম্বর কোশ্চেন।
29 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে এইচ ও এ এইচ এবং ও স্কেলে সালফারের যোজ্যতার মান কত হবে। এইচ এবং অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেন স্কেলে সালফারের যোজ্যতার মান কত হয় না, হাইড্রোজেন স্কেলে সালফারের যোজ্যতা হয় 2 এবং অক্সিজেন স্কেলে সালফারের যোজ্যতা হয় 6। এটা হচ্ছে উত্তর 2,6। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন বলছে এক্স ও ওয়াই মৌল দুটির যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এক্স ও ওয়াই এর যোজ্যতা কক্ষের ইলেকট্রনের দেওয়া আছে কত, এক্স এর ক্ষেত্রে কি দেওয়া আছে না NS2NP5 এবং ওয়াই এর ক্ষেত্রে কি দেওয়া আছে NS2NP3। এই তো দেওয়া আছে, দিয়ে বলেছে এক্স ও ওয়াই মিলিত হয়ে যদি যৌগ গঠন করে সেই যৌগের সংকেত কি হবে। এক্স ও ওয়াই যদি মিলিত হয়ে কি তৈরি করে, যৌগ তৈরি করে, তখন সেই যৌগের সংকেত কি হবে। দেখো এটা করার নিয়ম হচ্ছে কি, এদের আমাদের প্রথম যদি আমরা গ্রুপ বের করি, গ্রুপ কত আসবে, এরা কি ব্লক, প্রত্যেক দুটোই কি পি ব্লক মৌল বোঝা যাচ্ছে, কারণ পি কক্ষে লাস্ট ইলেকট্রন আছে, দুজনেই কি পি ব্লক এলিমেন্ট। এক্স এবং ওয়াই দুজনে কি ব্লক এলিমেন্ট, পি ব্লকের মৌল। তো এদের ব্লক পেয়ে গেলাম আমরা, পি ব্লক পেলাম। তো এর পি ব্লক হয়ে গেলে এদের গ্রুপ কী কী হবে দেখে নেবো এবার। এদের গ্রুপ কী কী হবে না, এটা আছে কত, এর আছে দেখো টোটাল ইলেকট্রন আছে লাস্টে আছে 7টা, এনএস এবং এনপিতে টোটাল ইলেকট্রন 7টা। আর পি ব্লকের ক্ষেত্রে এই 7-এর সাথে কত 10 যোগ করতে, অর্থাৎ 17 নম্বর গ্রুপ। এটা 7 যোগ 10 সমান 17 নম্বর গ্রুপ। কে না এক্স। ওয়াই কী হবে, ওয়াই হচ্ছে 10 যোগ 5 সমান হচ্ছে 15 নম্বর গ্রুপ। ওয়াই কত নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, এবং এক্স হচ্ছে 17 নম্বর গ্রুপ। এবার আমরা দুটো পেয়ে গেলাম, একটা 15 গ্রুপ, একটা 17 গ্রুপ। তো একজন কী করবে, একজন তার অষ্টক পূরণ করার জন্য 3টে ইলেকট্রন দরকার, তার একজনে কি অষ্টক পূরণের জন্য 3টে ইলেকট্রন দরকার, আর একজনের অষ্টক পূরণের জন্য 1টা ইলেকট্রন দরকার। তো যার অষ্টক পূরণে 3টে ইলেকট্রন দরকার, অর্থাৎ গ্রুপ 15 যে এলিমেন্টটা, সে কী করবে, সে একটার সাথে মানে ওয়াইয়ের একজনের সাথে, একটা ওয়াইয়ের সাথে 3খানা এক্স যুক্ত হবে, একটা ওয়াইয়ের সাথে কখানা এক্স যুক্ত হবে, 3খানা এক্স যুক্ত হবে। যোজ্যতা ইলেকট্রন সেখানে যোগ হবে, সংকেত কি হবে না YX3। কারণ কি এক্সের দরকার কটা, একটা ইলেকট্রন, তাই একটা এক্স একটা করে 3টে এক্স ওয়াইয়ের 3টে যোজ্যতা পূরণ করবে, তাই হচ্ছে YX3। এটা হচ্ছে অ্যান্সার। এখানে দেখো অপশানে অ্যান্সার নেই, তো আমাদের এটা হবে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 31। 31 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 31 নম্বর কোশ্চেনে দিয়েছে যে এক্স ও ওয়াই মৌল দুটির ইলেকট্রন বিন্যাস যথাক্রমে দেওয়া আছে। এক্স ও ওয়াই মৌল দুটির ইলেকট্রনের যথাক্রমে দেওয়া আছে। এক্স ইলেকট্রনের কত দেওয়া আছে NS2NP5 এবং ওয়াইয়ের কত দেওয়া আছে না, ওয়াই দেওয়া আছে NS1। এই তো দেওয়া আছে, দিয়ে বলছে এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কত নম্বর গ্রুপের এলিমেন্ট, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের এলিমেন্ট। আর এটা কত নম্বর গ্রুপের এলিমেন্ট, 1 নম্বর গ্রুপের এলিমেন্ট। 1 নম্বর গ্রুপের এটি কি হবে, এটা ধাতু হবে আর এটা অধাতু হবে। তাই সংকেত যাই হোক না কেন, ওয়াই অবশ্যই আগে থাকবে, এক্স পরে থাকবে। এবং এর যোজ্যতা কত, এর যোজ্যতা হচ্ছে 1 এবং এর যোজ্যতা 1, তাই আমাদের সংকেত হবে YX। ওয়াই অবশ্যই আগে, কারণ ধাতু আমরা আগে লিখি, তাই ওয়াই যেহেতু গ্রুপ 1 তাই ধাতু, তাই ওয়াই আগে তারপর এক্স। উত্তর হচ্ছে আমাদের YX হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা ডি তে আছে। নেক্সট কোশ্চেন নম্বর 32, 32 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে যে একটি মৌল এম এর অক্সাইড এবং ক্লোরাইডের সংকেত যথাক্রমে দেওয়া আছে কত, অক্সাইডের সংকেত দেওয়া আছে M2O5 এবং ক্লোরাইডের সংকেত দেওয়া আছে MCl3। মৌলটির পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থান করে, মৌলটির পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থান করে। দেখো এখান থেকে আমরা করতে পারবো, এখান থেকে করতে পারবো, এটা M3+ স্টেটে যেতে পারবে এবং Cl-3 এটা কি পেলাম আমরা এম তার যোজ্যতা কত করতে পারে, যোজ্যতা +3 স্টেটে যেতে পারে, M+3 স্টেটে যেতে পারে। অর্থাৎ এম তার সর্বস্থ কক্ষে 3টি ইলেকট্রন দিয়ে কী করতে পারে, 3টি ইলেকট্রন দিয়ে বন্ধনে অংশগ্রহণ করতে পারে। আবার যখন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তখন তার সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন দিয়ে করতে পারবে, সর্বস্থ কক্ষে 5টা ইলেকট্রন দিয়ে করতে পারবে। তবে এখান থেকে আমরা কী পাবো না,
এম এর ইলেকট্রন সংখ্যা কত, যোজ্যতা কত, 3 এবং 5 দুটো যোজ্যতা শো করবে। এম কি করবে, 3 এবং 5 দুটো যোজ্যতা শো করবে। এখান থেকে বোঝা গেল যখন সিএল এর সাথে যুক্ত হবে তখন যোজ্যতা কত দেখাবে, 3 দেখাবে, এবং যখন কার সাথে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করছে এখানে তখন যোজ্যতা কত দেখাচ্ছে, 5 দেখাচ্ছে। তো এম শো করে 3 আর 5 যোজ্যতা। 3 এবং 5 যোজ্যতা শো করে কারা, গ্রুপ 15 এলিমেন্ট। গ্রুপ 15 এলিমেন্টের 3 এবং 5 দুই ধরনের যোজ্যতা দেখায়। তাই আমাদের এখানে উত্তর হচ্ছে কোনটা, গ্রুপ 5, উত্তর গ্রুপ 5। নেক্সট কোশ্চেন নম্বর 33। 33 নম্বর কোশ্চেনে বলেছে কি, কোন যৌগ মধ্যস্থ এক্স, এ, বি এবং সি, কোন যৌগ মধ্যস্থ এ, বি ও সি তিনটে মৌলের জারণ সংখ্যার মান যথাক্রমে +2, +5 এবং -2, যৌগটির সম্ভাব্য সংকেত কোনটি? কি বলেছে, কোনো একটা যৌগ মধ্যস্থ এ, বি, সি তিনটে মৌল দেওয়া আছে, এবিসি তিনটে মৌল দেওয়া আছে। তো এ এর জারণ সংখ্যা কত দেওয়া আছে, +2, বি এর জারণ সংখ্যা দেওয়া আছে কত, +5, আর সি এর জারণ সংখ্যা কত দেওয়া আছে না, -2। এই তো দেওয়া আছে, দিয়ে বলেছে যে এ, বি, সি দ্বারা গঠিত যৌগের সংকেত কোনটা হবে, সম্ভাব্য সংকেত। দেখো এই কোশ্চেনটা যদি আমরা অপশান স্যাটিসফাইড করে করি, অপশান এতে কি আছে, অপশান এতে আছে A3 B4 হোল 2, BC4 না, BC4 হোল 2। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যখন যৌগটা তৈরি করবে এখান থেকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো, A2+ পাবো না, A2+ পাবো, আর এখান থেকে কী পাবো, H3 - এর বেশি হবে, তো কী পাবো, BC4 3-। এটা প্লাস কেন দিলাম, ধাতু আগে দেওয়া আছে এটা প্লাস সাইন দিলাম, এটা যদি পরে দেওয়া আছে এটা মাইনাস সাইন দিলাম। এখান থেকে পেলাম আমরা এ, এই 2টা এর মাথায় যায়, আর এই 3টা এর মাথায় যায়, তো A2+ এবং B2-3- পেলাম। তবে এর যে যোজ্যতা, এর যোজ্যতা এটাকে স্যাটিসফাইড করছে, এর যোজ্যতা +2, এর যোজ্যতা স্যাটিসফাইড করলো এটাকে। এবং এখান থেকে দেখো এই দুটো ভেঙে কি আমাদের আসবে, এখানে বি এর যোজ্যতা আছে +5 আর সি এর যোজ্যতা আছে কত, -2 ইন্টু, যদি আমরা 4 করি, যেহেতু 4 আছে, 4 করলে কত হবে, এটা +5 -8, +5 -8 করলে -3, অর্থাৎ এর যোগ এ অপশানে যে যৌগের সংকেতটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া যে জারণ স্তর, দেওয়া যে জারণ সংখ্যা সেটাকে স্যাটিসফাইড করে, সেটা কি করে, স্যাটিসফাইড করে। কিন্তু অপশান বি এর ক্ষেত্রে দেখো, অপশান বি এর ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে স্যাটিসফাইড করলেও যে ব্র্যাকেটের মধ্যে যেটা তৈরি হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে অপশান বিতে ব্র্যাকেটে কি তৈরি হয়, B4C3-, তো মাইনাস সাপোর্ট আছে, কিন্তু এখানে B4 মানে কত, এটা বি একটা বিয়ের জন্য +5 হয়, একটা বিয়ের জন্য +5, চারটের জন্য +20 হয়ে যাচ্ছে, -2, কোনোদিন +3 -3 আসতে পারে, আসে না। তাই আমাদের উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার, যেটাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে জারণ স্তরের। নেক্সট কোশ্চেন নম্বর 34। 34 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে প্রদত্ত কোনটি +4 জারণ স্তর গঠন করে, প্রদত্ত কোনটি কি +4 জারণ স্তর গঠন করে, এখানে হবে অপশান এ সেরিলিয়াম। সেরিয়াম কি করে, +4 জারণ স্তর দেখায়। নেক্সট কোশ্চেন নম্বর 35 এবং এই ভিডিওর শেষ কোশ্চেন এটাই। 35 নম্বর কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোন সেটটির নিষ্ক্রিয় জোর প্রভাব আছে, প্রদত্ত কোন সেটটির কি আছে, নিষ্ক্রিয় জোর প্রভাব রয়েছে। নিষ্ক্রিয় জোর প্রভাব কাদের দেখা যায় না, গ্রুপ 4 এবং গ্রুপ 14 মৌলগুলোর নিচের দিকে যে মৌলগুলো থাকে, অর্থাৎ জার্মেনিয়াম, পিবি লেড এবং টিন, জার্মেনিয়াম, লেড এবং টিন, এবং এর সাথে থ্যালিয়ামও দেখায়। এই মোটামুটি মোরাললেস এই 4টি এলিমেন্টের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে কি দেখায়, নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখায়। কিন্তু এই তিনটে আমাদের অপশানে দেখা একটা জোরে আছে, সেটে আছে কোন সেটে, অপশান ডি সেটে, অপশান ডি সেটে। তো এইগুলো আমাদের উত্তর 35 কোশ্চেন। এখানে ভিডিও শেষ হচ্ছে এটাই, এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই আবার বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।